চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে আমরা দেখেছিলাম নীল ধরা পড়ে গেছে। আর্য কিঙ্কর জেরা করছে। নীল বলেছে মেঘরাজ ওকে বুঝিয়েছিল আর্য সিংহ রায় খুবই খারাপ ধরনের মানুষ, কিন্তু আর্যর সাথে মেলামেশা করে ও বুঝতে পেরেছে আর্য সিংহ রায় কখনোই খারাপ না। ওর চোখে যে গভীর প্রেম দেখেছে অপর্ণার প্রতি, সেটা দেখেই ও বুঝেছে যে মানুষ এরকম নিঃস্বার্থভাবে কাউকে ভালোবাসতে পারে কিছু না পাবার আশায়, সে কখনো খারাপ হতে পারে না। এমনকি অপর্ণা একটা ছোট্ট মেয়ে, সে আর্য স্যারকে ভালোবাসে, তার কাছে যেতে চায়, ওর মধ্যেও গভীর প্রেম দেখেছে। সেই জন্যেই ও মেঘরাজকে কোনো ইনফরমেশান দিত না। কিঙ্কর বলছে এইসব বলে মন ভোলানোর চেষ্টা করছে। আর্য বলল যে তুমি আমার সাথে এসো। খুব উত্তেজিত, ওকে মারবে বলে একটা ঘরে নিয়ে গেল। বলল আর্য সিংহ রায় যে এই নীল ছেলেটা একটা মেধাবী ছেলে, ওর মায়ের স্বপ্ন ছিল ও ব্যারিস্টার হবে, টাকার অভাবে করতে পারেনি, যার জন্য মেঘরাজ ওকে ব্যবহার করেছে, টাকা দিয়েছে, কিন্তু ও ফেঁসে গেছে, ওর কোনো দোষ নেই। আমি মানুষ চিনতে ভুল করি না। কিঙ্কর বলছে না, তোমার ভুল হচ্ছে, তুমি একেবারেই মানুষ চিনতে পারো না। বলছে একবার তো আমার কথায় বিশ্বাস করো, আমাকে তো তুমি বিশ্বাস করো। তুমি একটা কাজ করো, তুমি লন্ডনে নীলের পড়ার ব্যবস্থা করে দাও, ও ওখানে ব্যারিস্টারি পড়বে, ওর অ্যাকাউন্টে কিছু টাকা দিয়ে দাও, আর পাসপোর্ট ভিসার বন্দোবস্ত করো। অবাক হয়ে যাচ্ছে কিঙ্কর, বলল আমি যেটা বলছি করো, তারপর যদি আমি ভুল হয় আমি বুঝে নেব। আর্য ওখান থেকে চলে গেল। কিঙ্কর নিজের মনেই বলছে আর্য, তুমি ভাবছো তুমি মানুষ চিনতে পারো, তুমি কিন্তু একেবারেই মানুষ চিনতে পারো না। কেন বললো আমরা জানি না। আর্য এলো নীলের কাছে। নীলকে বলছে দেখো নীল, আমি তোমার জীবনটা নষ্ট করতে চাই না। নীল দেখছে ওর ফোনে অনেক টাকা ঢুকলো, অবাক হয়ে গেছে, কে পাঠালো। তারপর বলল দেখো তোমার অ্যাকাউন্টে কিছু টাকা গেছে, আর কিঙ্কর স্যার ব্যবস্থা করে দিচ্ছে তুমি যাতে লন্ডনে ব্যারিস্টারি পড়তে পারো। এখান থেকে তুমি আজই দিল্লিতে চলে যাবে, ওখানে পাসপোর্ট ভিসা পেয়ে যাবে, লোক আছে, তারপর তুমি ওখান থেকে বেরিয়ে যাবে লন্ডনের উদ্দেশ্যে। ও তো অবাক যে স্যার শাস্তি না দিয়ে ওর পড়ার ব্যবস্থা করলো। বলছে স্যার আপনি এইরকম করলেন। বলল দেখো আমি মানুষকেই বিশ্বাস করি। প্রণাম করতে যাচ্ছে, বলছে না প্রণাম করতে হবে না, তুমি আমার বিশ্বাসের মানটা রেখো, আর কেউ যেন জানতে না পারে তোমার এই চলে যাওয়ার কথা। বাইরে কিন্তু অনেকে অপেক্ষা করছে তোমাকে বিপদে ফেলার জন্য, কারুর কাছে কথাগুলো প্রকাশ করবে না। ও তো অত্যন্ত কৃতজ্ঞ। এদিকে অপর্ণাকে অটোওয়ালা সেজে বাড়িতে ছাড়তে গিয়ে মেঘরাজ ধরা পড়ে গেছে। কিঙ্করকে ফোন করেছে ওরই লোকেরা যে মেঘরাজ ধরা পড়েছে। কিঙ্কর খুব খুশি, আর্যকে বলছে যে চলো আমরা একটা ব্যবস্থা করি। বলছে না, ওটা তো আমার ডিপার্টমেন্ট না, ওটা তোমার গুন্ডারা মেঘরাজকে ধরেছে, আমার এই বিষয়ে কিছু বলার নেই, তুমি বুঝে নাও, আমার অন্য কাজ আছে, দরকার হলে তোমার যারা লোক আছে ফলো করতে বলো আমি কোথায় যাচ্ছি। ও বেরিয়ে গেল। এদিকে দেখেছি আমরা অপর্ণা রাস্তা দিয়ে হাঁটছে, ওর মনে অনেক প্রশ্ন ভিড় করছে, কি হচ্ছে বুঝতে পারছে না। হঠাৎ ভৈরবী মাকে দেখেছে, ভাবছি ভৈরবী মা এরমভাবে দাঁড়িয়ে আছে কেন, কি বলতে চাইছে, আমি আর কোনো দিকে তাকাবো না, আমি সোজা বাড়ি চলে যাব। এরম ভয় পেয়ে বাড়ির দিকে হাঁটা দিয়েছে। অটোওয়ালাটাই বাকি। এদিকে দেখেছি আর্যর মা খুব চিন্তায়, মনে মনে ভাবছে যে অপর্ণার সাথে তো আমার একবারও দেখা হলো না, মেয়েটাকে ওর কথা মনে হলেই যেন কীরকম একটা টান অনুভব করে। আর্য একটা জুঁই ফুলের গাছ পুঁতেছিল, ভৈরবী মাও বলেছিল ওইরকমই একটা মেয়ে আসবে তোমাদের বাড়িতে, কে এসে সেই সময় ড্রাইভার এসছে, এসে আর্যর গাড়ির চাবি দিচ্ছে। তখন উনি জানতে চেয়েছেন তুমি অপর্ণাকে চেনো। বলছে অপর্ণা ম্যাডাম। বললো হ্যাঁ। বলছে শুধু চিনি না, ওনার বাড়িও চিনি, আর্য স্যারকে কতবার নিয়ে গেছি। বললো আমাকে নিয়ে যেতে পারবে। বলছে হ্যাঁ ম্যাডাম আপনাকে নিয়ে যেতে পারবো। বললো ঠিক আছে তুমি অপেক্ষা করো, আমি আসছি। এদিকে অপর্ণা বাড়িতে ঢুকেছে, ওর মা বাবা হান চান করছিল।
বাড়িতে ঢুকতেই বলছে, কিরে অপর্ণা, তুই এত দেরি করলি? মুখ হাত ধো, খেতে দেবো। কিন্তু ওর মুখ ভার, কিছু কথা বলছে না, বুঝতে পারছে না মা বাবা কী হলো অপর্ণার। জানতে চাইলো, বলছে আমি ছাতে যাচ্ছি। বলছে তোর তো পরীক্ষা হয়ে গেছে, আবার তুই ছাতে যাচ্ছিস কেন? বলল দেখো, আমাকে চাকরির জন্য পড়াশুনো করতে হবে, আমি তাই ছাতে যাচ্ছি। ও ছাতে চলে গেল, রুম্পাও ছাতে আছে। বলছে যে তোর মনে কেন হাসি নেই, কেন এত গম্ভীর? বলছে আমি কিছু বুঝতে পারছি না কী ঘটছে। কিঙ্কর স্যারও অনেক কথা বলল, কী হবে এই সব যখন বলাবলি করছে, তখন বলছে আর্য স্যার একবারও ফোনও করলো না। তখন রূপা বলছে উনি তোর গুরুজন না? বলছে আমার গুরুজন? এই কথা বলতে পারলি? তখন বলল গুরুজন না তো কি? বলছে আমাদের মধ্যে ওরকম সম্পর্ক? বলছে এতক্ষণে দেখো মুখে হাসি ফুটেছে। এদিকে আর্য আসছে অপর্ণাদের বাড়ি। হঠাৎ অপর্ণা তাকিয়ে দেখছে আর্য স্যারের গাড়ি। বলছে ওই দেখ রুম্পা, আর্য স্যার এখানে। বলছে কি, তুই সবসময় আর্য স্যারকে যেন চোখে হারাচ্ছিস। বললো না রে, তুই তাকিয়ে দেখ। রুম্পা দেখছে আর্য স্যারের গাড়ি চলে গেছে নিচে, বাড়ির দিকে যাচ্ছে। আর্য স্যার ওর সাথেই হয়তো দেখা করতে এসছে। এদিকে ঠিক সেই সময় আর্যর মাও ওখানে উপস্থিত। দেখতে পেয়েছে একটা মেয়ে আসছে। ভাবছে এই মেয়েটার হাঁটা চলা সব যেন আমার চেনা, এই মেয়েটা কে, খুব জানতে ইচ্ছে করে। কিন্তু সেই সময় দেখছে আর্য গাড়ি থেকে নেমে ওই মেয়েটার উদ্দেশ্যে একদম মুখোমুখি চলে গেল। বলছে আর্য এখানে, ও যদি আমায় দেখতে পায় তাহলে তো সন্দেহ করবে, ভাববে আমি ওকে ফলো করছি। কত চেষ্টা করছি মেয়েটাকে দেখার, কোন মেয়ে। তারপরে ভাবলো থাকবে, আমি আজকে বরং আসি। ড্রাইভারকে বলল চলো আমরা বাড়ি যাব। বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। এদিকে অপর্ণা আর্য স্যারকে বলছে স্যার আপনি এখানে? বলছে দেখো, তোমার সাথে এখন কথা বলার জন্য আমাকে ওই চিঠি লিখতে হবে, এছাড়া আমি বলবো না। বলছে স্যার আসলে আমি, বলছে দেখো আজকে আমি তোমার সাথে কথা বলতে আসিনি, তোমার বাবার সাথে কথা বলতে এসেছি। বুঝতে পারছে না কি ঘটছে। সোজা আর্য স্যার চলে গেল ওর বাড়ির দিকে। ওর মা বাবা দেখে অবাক। ওর বাবাকে বলছে আপনার সাথে একটু কথা বলতে এলাম, আপনি কিছু মনে করবেন না, অসময়ে এসেছি, খুব বিশেষ দরকার। ওখানে অপর্ণাও এসেছিল। ওর মাকে সরে যেতে বলছে, কিন্তু ওর মা কিছুতেই সরবে না। বলছে তুমি জল তুলতে যাবে না? বলছে না, এখন জল তুলতে যাবো কেন? বলছে আর্য স্যার আমার সাথে আলাদা করে কথা বলতে চায়। বুঝতে পারলো না, বললো আপনি একটু বাইরে আসুন। বাইরে এলো, সতীনাথ বাবুকে বলছে আপনি আমাকে একটা কাজ দিয়েছিলেন, আমি সেই কাজটা সেরে ফেলেছি। নীলের সম্বন্ধে কিছু তথ্য আমি পেয়েছি। নীল ছেলেটা যে খারাপ তা বলবো না, কিন্তু ওর সঙ্গ ভালো না। ও হয়তো কাজটা ভালো করে, ও বদ সঙ্গে মিশে গেছিলো। ওকে আমরা একটা সুযোগ দিয়েছি, অফিসে ইনফরমেশান ধরুন একটা রাইভাল কোম্পানিতে বলে দিচ্ছিল, সেটা আমরা ধরতে পেরে ওকে আমরা বাইরে পাঠিয়ে দিচ্ছি পড়াশুনো করার জন্য। তাই এই ছেলেটা অপর্ণার জন্য হয়তো ভালো হবে না, আর আপনি চিন্তা করবেন না। ওর বাবা বলছে নীল ছেলেটা এরকম? আমরা অনেক দূর এগিয়ে গিয়েছিলাম, মানসিক প্রস্তুতি নিয়েছিলাম। বলল হ্যাঁ এরকমই তো দেখলাম। যখন অপর্ণার বাবা চলে যাচ্ছে, আর্য স্যার বলছে যে সতীনাথ বাবু অপর্ণার জন্য চিন্তা করবেন না, আমি ওর জন্য আছি, ওকে আমি বিয়ে করব। তখন সতীনাথবাবু বলছে কি, আপনি এই কথা বলছেন? আমি ওর সমবয়সী একটা ছেলের সাথে বিয়ে দেওয়ার চিন্তা করছি? আপনি আমাদের কাছে দেবতার তুল্য, আপনি সেই জায়গাটায় থাকুন। আপনাকে আমি অপর্ণার সাথে বিয়ে দিতে পারবো না, ক্ষমা করে দিন। বলছে আর্য যে আমি আপনার মেয়েকে সুখে রাখবো, আমরা দুজন একে অপরকে ভালোবাসি। অপর্ণা অনেক দিন থেকে আমার মুখ থেকে শুনতে চায় এই কথাটা, প্রথম আপনাকেই বললাম, কাউকে বলিনি। হাত ধরে টানাটানি, কিন্তু সতীনাথবাবু ওখান থেকে বেরিয়ে চলে গেল, শুনলো না, চোখে জল। হঠাৎ সম্বিত ফিরে দেখছে যে এটা ভাবছিল আর্য নিজে। সতীনাথবাবু চলে যাচ্ছিল, আবার ঘুরে এসছে। বলছে স্যার আপনাকে না বলেই আমি চলে যাচ্ছিলাম, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদের বাঁচিয়ে দিলেন। বলছে না না তেমন কিছু না, আপনি চিন্তা করবেন না, অপর্ণার জন্য ভালো ঠিক পাত্র পেয়ে যাবেন। সেই সময় অপর্ণাও এসছে। ওর বাবা চলে গেল। অপর্ণা বলল স্যার কি হচ্ছে বুঝতে পারছি না। উনি চোখের জল মুছছেন, বলতে পারলেন না বিয়ের কথাটা। বললেন যে দেখো অনেক রাত হয়ে গেছে, তুমি বাড়ি ফিরে যাও,
কালকে অফিসে এসো, বাকি কথা হবে। কোনো কথা না বলে আর্য স্যার ওখান থেকে চলে গেল। অপর্ণা বুঝতে পারছে না কী ঘটতে চলেছে, কেন এরকম ঘটছে। আর্য স্যারও মুখ ঘুরিয়ে চলে গেল। এবার দেখব যে অপর্ণাকে আর্য স্যার তার ভালোবাসার কথাটা বলেন কি না। কেমন লাগছে ধারাবাহিকটা জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থাকুন।